দর্শক, 17 মাস পরে ভারতের রাজধানী দিল্লিতে আওয়ামী লীগের মন্ত্রীদের প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করা এটা বেশ আলোচনা তৈরি করেছিল। বাংলাদেশে যখন কোনো কর্মকাণ্ডই তারা করতে পারছে না, তখন ভারতের রাজধানী দিল্লিতে এই সংবাদ সম্মেলন অনেকে মনে করছিলেন যে এটা আওয়ামী লীগের একটা নতুন চমক। কিন্তু সেই চমক দিয়ে বাংলাদেশে আদৌ কোনো লাভ আছে কিনা, বাংলাদেশের নির্বাচনকালীন প্রেক্ষাপটে তারা কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে পারবে কিনা, এবং বাংলাদেশের তরফ থেকে, বিশেষ করে সরকারের তরফ থেকে মূল আশঙ্কার জায়গা যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ না আবার নির্বাচনের সময় কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় যাতে করে নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেই শঙ্কাটাই তো বাংলাদেশের সব থেকে বড় শঙ্কা। সেরকম কিছু না করুক, এটা আওয়ামী লীগের, মানে যারা আওয়ামী লীগ করেন না কিন্তু আওয়ামী লীগের মৌন সমর্থক কিংবা ওয়েল উইশার, তারাও মনে করেন যে কোনো ধরনের কোনো সহিংসতায় তারা না জড়ালেই তাদের রাজনৈতিকভাবে ভালো কিছু হতে পারে। আওয়ামী মন্ত্রীদের সংবাদ সম্মেলন যখন আলোচনার জন্ম দিয়েছে, এবং আজকে ডয়েচে ভেলে জার্মান গণমাধ্যম তারা আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটা দীর্ঘ সাক্ষাৎকার প্রচার করেছে, মানে ভিডিও সাক্ষাৎকার, লিখা সাক্ষাৎকার না, ভিডিও সাক্ষাৎকার প্রচার করেছে। সেটা তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজেও আপ দিয়েছে। সেখানে হাসান মাহমুদ অনেক কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু সব থেকে বড় যে আলোচনাটা সেটা হচ্ছে যে চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে আগামী 23 জানুয়ারি প্রথমবারের মতো শেখ হাসিনা গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন, প্রকাশ্যে আসছেন, এবং এই প্রথম তিনি ভিজুয়াল সাক্ষাৎকার দেবেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সেগুলো কাভার করবে, এবং ভারতের রাজধানী দিল্লিতেই এটা অনুষ্ঠিত হবে, এরকম খবর ছড়িয়ে পড়েছে। এই খবরের সত্যতা কতটুকু, কারা বলছে, তার আগে আওয়ামী মন্ত্রীরা যে সংবাদ সম্মেলন করলেন সেটাতে তারা প্রকৃত মেসেজটা কি দিতে চাইলেন, আদতে আওয়ামী লীগ কোন পদক্ষেপের দিকে যেতে চাইছে, অনেক আলোচনা গত কয়েকদিন থেকে আমরা শুনছিলাম যে 18 থেকে 20, 22, 23 এই সময়টা আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। তারা মূলত ওয়েট করছে আন্তর্জাতিক সমর্থন কতটা আমাদের সরকার, প্রফেসর ইউনূস সরকার পাচ্ছেন কিংবা হারাচ্ছেন, সেটার তথ্যের ওপরে ভিত্তি করে তারা অনেক কিছু সিদ্ধান্ত নেবে, এরকম আলোচনা শোনা যাচ্ছিল। এরই মাঝে শেখ হাসিনার প্রকাশ্যে আসার এই খবরটা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চলুন একটু জেনে দেখি শেখ হাসিনা কি সত্যিই প্রকাশ্যে আসছেন, আর তার এই প্রকাশ্যে আসাটা কি এই মুহূর্তে উচিত হচ্ছে নাকি অনুচিত হচ্ছে। তিনি যদি প্রকাশ্যে আসেন, সেটা বাংলাদেশ সরকার কিভাবে মোকাবেলা করবে কিংবা করতে পারবে কিংবা করার উদ্যোগ নেবে, নতুন করে বাংলাদেশে আবারও আওয়ামী নেতাকর্মী যারা রয়েছেন তাদের ধরপাকড় শুরু হবে কিনা, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব প্রকৃত অবস্থাটা কোন দিকে যাচ্ছে। থাকবেন দর্শক। বলছিলাম, শেখ হাসিনা আগামী 23 জানুয়ারি প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন, প্রকাশ্যে এসে সংবাদ সম্মেলন করবেন, এরকম খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে এটা ছড়িয়ে পড়েছে। দুইটা বিষয় আপনাদেরকে, দুইটা স্ক্রিনশট দেখাতে চাই। প্রথম কলকাতা ভারতের গণমাধ্যম, তাদের একটা ফটোকার্ড, তারা এই ফটোকার্ডটা দিয়েছে এবং এই ফটোকার্ডটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে বেশি ছড়িয়েছে। সেই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দিল্লিতে প্রকাশ্যে শেখ হাসিনা, 23 জানুয়ারি সাংবাদিক সম্মেলনে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেবেন। অর্থাৎ তারা আগেই মানে শেখ হাসিনা কি করবেন, কি বলবেন সেই ব্যাপারে একটা আগাম তথ্য দেওয়ার চেষ্টা করছে। আবার মানে একটা ফেসবুক পেজ, একটা নিউজ পেজ তারা দাবি করছে, সেই পেজটার নাম WMR নিউজ। আমরা এই পেজটা নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম যে এই পেজটার ঠিকানা বাংলাদেশের ঠিকানা, যাত্রাবাড়ির ঠিকানা দেয়া আছে। বাংলাদেশি এরকম একটা ফেসবুক পেজ থেকে আওয়ামী লীগের এরকম প্রচারণা করা হচ্ছে কিংবা করা সম্ভব হচ্ছে, এটা দেখে একটু অবাকই হতে হয়েছে আমাদেরকে। সেই ফেসবুক পেজ ভারতীয় একজন সাংবাদিকের একটা ভিডিও সাক্ষাৎকার, ভিডিও বার্তা
প্রচার করে তারা দাবি করছে এবং কনফার্ম করছে যে 23শে জানুয়ারি শেখ হাসিনা প্রকাশ্যে আসছেন এবং সংবাদ সম্মেলন করছেন। তাদের সেই ভিডিও পোস্টের স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে তারা বলছে আগামী 23 তারিখ এই প্রথম শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবে এবং সেটা লাইভ সম্প্রচার হবে। সম্প্রচার দেখতে আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকুন, এই মানে আহ্বানও তারা জানাচ্ছে। এবং সেখানে এই ভারতীয় সাংবাদিক, আমি ওনাকে চিনি না, ওনার নামটা এই মুহূর্তে বলতে পারছি না, তিনি দাবি করছেন শেখ হাসিনা 23 তারিখে আসবেন, নানা বিষয়ে কথা বলবেন এবং এই যে সাক্ষাৎকার প্রথমবারের মতো মানে সামনাসামনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয়া, এই সামনাসামনি ব্যাপারটা ফিজিক্যালি হবে না, দিল্লির একটি বিশেষ জায়গায় সাংবাদিকদের একটা বিদেশি একটা সংস্থার একটা জায়গায় এই সংবাদ সম্মেলনটা হবে, যেখানে তিনি ভার্চুয়ালি, শেখ হাসিনা ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন এবং ভার্চুয়ালি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। অর্থাৎ স্বয়ং শেখ হাসিনা উত্তর দেবেন, কিন্তু সরাসরি ফিজিক্যালি উপস্থিত হবেন না, ভার্চুয়ালি উপস্থিত হবেন। ভার্চুয়ালি উপস্থিত হলেও প্রথমবারের মতো সাংবাদিকদের প্রশ্ন কিভাবে ফেস করছেন তিনি, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ সাংবাদিকদের যখন সরাসরি প্রশ্নোত্তরের ব্যাপারে আসে, তখন সাংবাদিকরা তো অনেক সম্পূরক প্রশ্ন করতে পারেন। একটা উত্তর দিলেন, একটা উত্তর দিয়ে নিজের মতো করে পাশ কাটিয়ে যেতে চাইলে সাংবাদিকরা ইচ্ছা করলে তার একটা সম্পূরক প্রশ্ন করে তাকে আটকানোর চেষ্টা করতে পারেন, যেটা আমরা অক্টোবরের শেষ দিকে প্রথমবারের মতো রয়টার্সের সাক্ষাৎকার, এরপরে মানে এপি ভারত মানে ব্রিটিশ গণমাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যমে তার কিন্তু সাক্ষাৎকার দেখেছি এবং তারপরে ভারতের বেশ কিছু গণমাধ্যমেও তার সাক্ষাৎকার দেখেছি এবং প্রতিটা সাক্ষাৎকারই ইমেলে নেওয়া সাক্ষাৎকার। অর্থাৎ একটা প্রশ্নমালা দেওয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তর শেখ হাসিনা তার মতো করে দিয়েছেন, সেগুলোই ছাপা হয়েছে। কিন্তু এইবার প্রথমবারের মতো, যেটা মানে রয়টার্সও প্রথমে ওই ইমেল সাক্ষাৎকার নিতে চায়নি, পরে তারা হয়তো কনভিন্স হয়েছে। সাক্ষাৎকার নিতে না চাওয়ার, ইমেলে সাক্ষাৎকার নিতে না চাওয়ার প্রধান কারণ হিসেবে তারা প্রথমে এটাই জানিয়েছিল যে সরাসরি সাক্ষাৎকার নিলে সম্পূরক প্রশ্ন করার স্কোপ থাকে, যেটা ইমেলে সাক্ষাৎকার নিলে স্কোপটা থাকে না। এই প্রথমবারের মতো তাহলে স্কোপ পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা কোনো প্রশ্নের উত্তর যদি এড়িয়ে যেতে চান কিংবা নিজের মতো করে উত্তর দিতে চান, তাহলে তাকে সাংবাদিকরা পাল্টা সম্পূরক প্রশ্ন করবেন যে আপনি এটা বলছেন কিন্তু ব্যাপারটা তো এটা, এভাবে সম্পূরক প্রশ্ন করা যেতে পারে। যেমন আমরা দেখেছি ডয়েচে ভেলে আজকে যে সাক্ষাৎকারটা প্রকাশ করেছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, বাইরে অবস্থান করছেন, ইউরোপের একটি দেশে অবস্থান করছেন, কিন্তু গত 2-3 দিন হলো তিনি ভারতে অবস্থান করছেন, দিল্লিতে অবস্থান করছেন এবং দিল্লিতেই ডয়েচে ভেলে বাংলার প্রতিনিধি তার সাক্ষাৎকার নিয়েছেন। সেই সাক্ষাৎকারে নানা বিষয় উঠে এসেছে। এই সাক্ষাৎকার ছাড়াও আমরা দেখেছি ইউরোপের একটি দেশে আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র, তারা ইউরোপের একটি দেশে প্রেস মিট করছেন এবং প্রেসের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের নানা বিষয় বলছেন, প্রফেসর ইউনূস সম্পর্কে নানা বিষয় বলছেন। সেই বিষয়ের বিস্তারিততে গেলে অনেক সময় লাগবে, সেই বিস্তারিততে যেতে চায় না। কিন্তু হাসান মাহমুদ ডিডব্লিউকে দীর্ঘ সাক্ষাৎকারে রয়টার্সকে উদ্ধৃত করে দাবি করেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন নাকি 50%। তিনি দাবি করছেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে 50% সমর্থন বাংলাদেশে তাদের রয়েছে এবং যদি 14 দলকে অ্যাড করা হয় তাহলে সেই সমর্থন গিয়ে দাঁড়াবে 60 ভাগেরও বেশি, এমনটা তিনি দাবি করছেন। তিনি জাতিসংঘের যে রিপোর্ট 1400 জন মারা গেছে যে রিপোর্ট, সেই রিপোর্টকে প্রত্যাখ্যান করছেন, বলছেন যে এই রিপোর্ট এক তরফা রিপোর্ট, এই রিপোর্টের কোনো দাম নেই। এই জাতিসংঘ আমাদেরও সাক্ষাৎকার নিয়েছিল কিন্তু আমাদের কোনো কথা সেই রিপোর্টে তারা প্রকাশ করেনি। এছাড়া তিনি বলছেন যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মৃত্যুর খবর বলেছে। কখনো প্রথম দিকে দাবি করেছিল 400, তারপরে 800, তারপরে 1400, তারপরে 2000, বিভিন্ন সময় বিভিন্ন দাবি করলেও 800 গেজেটে নাম অন্তর্ভুক্ত করতে পেরেছে, কিন্তু সেখানেও দেখা গেছে অনেক ভুয়া নাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নিহত হওয়াদের, জুলাই আন্দোলনে নিহত হয়েছেন এই তালিকায় নিয়ে আসা হয়েছে।
তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের সময়েও তো তিনি নির্বাচনের সমালোচনা করছেন, বর্তমান যে প্রফেসর ইউনূস সরকারের যে নির্বাচন সেই নির্বাচনের সমালোচনা করছেন, বলছেন যে এটা মানে প্রহসনের নির্বাচন, এটা একপাক্ষিক নির্বাচন। তখন ডয়েসেভেলে পাল্টা প্রশ্ন তাকে করেছে, আপনাদের সময়েও তো একপাক্ষিক নির্বাচন হয়েছে এবং পরপর 3টা টার্ম আপনারা একপাক্ষিক নির্বাচন করেছেন। এই প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেছেন যে আমরা কাউকে নিষিদ্ধ করে বাধা দিইনি নির্বাচনে, অর্থাৎ 2014 এবং 24-এ যে বিএনপি সহ বেশ কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেখানে আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করে জোর করে নির্বাচন থেকে দূরে রাখেনি, বরং তিনি বলছেন যে তারা নিজেরাই অংশগ্রহণ করেনি। তারা যদি অংশগ্রহণ না করে তাহলে তো আর আমাদের কিছু করার থাকে না। তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে সেটা ঠিক আছে, বোঝা গেল, কিন্তু 2018 সালে যে রাতের ভোটের অভিযোগ করা হয় যে রাতের বেলায় ভোট হয়েছিল এবং রাতের বেলায় ভোট করে ভোট বাক্স ভরিয়ে ফেলা হয়েছিল, সেই ব্যাপারে তিনি অভিযোগটা পুরোপুরি অস্বীকার করেননি। তিনি বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, কিন্তু এটাও সত্য যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতেও নির্বাচন নিয়ে এরকম অভিযোগ হয়, আমেরিকাতেও নির্বাচন নিয়ে এরকম অভিযোগ হয়। সুতরাং নির্বাচন নিয়ে অভিযোগ এটা নতুন, বাংলাদেশের ক্ষেত্রেই প্রথম হচ্ছে না, কিংবা আওয়ামী লীগের আমলেই প্রথম হচ্ছে না, বহু দেশেই হয়, যেটা ভারতে বসে থেকে তিনি বলেছেন যে ভারতেও এটা হয়। কিন্তু তিনি বলেছেন যে এটা অস্বীকার করার উপায় নেই যে কিছু কিছু ঘটেছে, তবে আমি তো এটাও দেখেছি যে আমার চট্টগ্রামে এরকম কোনো ঘটনা ঘটেনি, এভাবে তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন। তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বর্তমান যে উপদেষ্টা, তিনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথমে দায়িত্ব উপদেষ্টা পরিষদ গঠনের পরে তো ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সময় তিনি যে বলেছিলেন যে ইনজুরিতে যে সকল গুলি পাওয়া যাচ্ছে সেই সকল গুলি বেশিরভাগই 7.62 গ্রেডের গুলি, এই গুলি সাধারণত বাংলাদেশের পুলিশ কিংবা বিডিআর কেউই ব্যবহার করে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে বুঝতে হবে যে এই আন্দোলনে গুলিটা চালালো কে। এই মন্তব্য করার পরে তার মন্ত্রিত্ব হারাতে হয়েছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই উদাহরণ টেনে তিনি বলছেন যে আপনি যে আন্দোলনে আওয়ামী লীগকে অভিযোগ করছেন যে আওয়ামী লীগ এটা মেরেছে, সেখানে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের এই একটা মন্তব্যই যথেষ্ট যে তদন্ত করার অপশন রয়েছে, যে এই ঘটনায় কারা গুলি করেছিল, কারা কি করেছিল, এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, তাহলেই বোঝা যাবে প্রকৃত রূপটাকে। আবার তিনি এটাও স্বীকার করেছেন যে পুলিশের উদ্যোগে যে ব্যাপারগুলো সেটা যে একেবারেই হয়নি, ক্যাজুয়ালিটি যে একেবারেই হয়নি তা নয়, হয়েছে, কিন্তু সেটা হয়েছে পুলিশ আক্রান্ত হওয়ার পরে। তিনি বলছেন যে পুলিশ আক্রান্ত হওয়ার পরে হয়েছে, এবং পুলিশ আক্রান্ত হওয়ার পরে পুলিশের কিন্তু পুলিশ আইনেই তাদেরকে বলা আছে যে তারা যদি আক্রান্ত হয় কিংবা দেশের সম্পদ যদি আক্রান্ত হয় তাহলে তারা গুলি চালাতে পারবে, এরকম ঘটনা বলেছেন। এবং একটা গুরুত্বপূর্ণ আর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে জাতিসংঘের যে রিপোর্টটা বারবার সামনে আনা হচ্ছে, সেই রিপোর্টে জাতিসংঘ শেষে ডিসক্লেমার দিয়ে বলে দিয়েছে, সেটা হচ্ছে যে এই রিপোর্ট অন্য কোনো কাজে, অন্য কোনো জায়গায় ব্যবহার করার জন্য নয়, এটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না, অন্য কোনো কাজে ব্যবহার উপযোগী নয় এই রিপোর্ট। সেটা ডিসক্লেমার থাকা সত্ত্বেও তিনি অভিযোগ করছেন যে তবুও এই রিপোর্টটাকে ইউজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রিপোর্টের বিভিন্ন কথা বারবার বিভিন্ন জায়গায় উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিচার প্রক্রিয়া চালিয়েছে। এটাকেও আইনের ব্যত্যয় এবং পুরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটাকে একটা প্রহসনের ট্রাইব্যুনাল হিসেবে দেখছেন। এবং শেখ হাসিনার পক্ষের আইনজীবী যে ওই মৃত্যুদণ্ড ঘোষণার পরে হাসতে হাসতে তার যে মতামত প্রকাশ করেছিলেন সেটাও বলতে ভুল করেননি। সব মিলিয়ে হাসান মাহমুদ নিজের পক্ষে বলার চেষ্টা করেছেন, কিন্তু হাসান মাহমুদকে নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের নেতা শেখ হাসিনাকে এই মুহূর্তে হাসান মাহমুদকে সামনে ঠেলে দিলেন, যে হাসান মাহমুদই এখন আওয়ামী লীগের প্রতিনিধি কিংবা আওয়ামী লীগের পরবর্তী মানে কাণ্ডারি কিংবা পরবর্তী সাধারণ সম্পাদক, তাকেই আওয়ামী লীগ ভেবে নেবে, এরকম প্রেক্ষাপট কি তিনি তৈরি করতে চাইলেন? হাসান মাহমুদের বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ রয়েছে।
অভিযোগগুলো কি কি দুই একটা পয়েন্ট বলি। সেটা হচ্ছে যে হাসান মাহমুদ আওয়ামী লীগের মধ্যে বিশেষ করে তিনি যখন প্রচার সম্পাদক ছিলেন আওয়ামী লীগের সেই সময় এবং তিনি যখন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সময়টাতে তিনি অনেক অসংলগ্ন কথা বলেছেন এবং এরকমই কথা বলেছেন যে একমাত্র আওয়ামী লীগই ঠিক, বাকি সব কিছু ভুল। এরকম বারবার অনেক অনেক সমালোচনার কথা কিন্তু তার মুখ দিয়ে বেরিয়েছে এবং হাসান মাহমুদ খুব একটা গ্রহণযোগ্যতা কিন্তু পাননি তথ্যমন্ত্রী থাকা অবস্থায়, কিংবা তিনি আওয়ামী লীগের যখন প্রচার সম্পাদক ছিলেন তখন, মানে জনমনে গ্রহণযোগ্যতা তার খুব একটা ছিল না। অনেকে বলতেন যে পরবর্তীতে ওবায়দুল কাদের যে ক্যারেক্টারে চলে গেলেন, যে ফাউল টক করা, অহেতুক বাজে মন্তব্য করা, এই কাজগুলো কিন্তু হাসান মাহমুদ অনেক করেছেন, যে কারণে তার বিরুদ্ধে সমালোচনা রয়েছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে খুব একটা যে একেবারে পরিচ্ছন্ন ইমেজ তার রয়েছে তা কিন্তু নেই। আবার তিনি তথ্যমন্ত্রী থাকা অবস্থায় মিডিয়াতে বিভিন্নভাবে অন্য দলের এবং তাদের যে যারা বিরোধী তাদেরকে মিডিয়াতে সুযোগ দিয়ে, তাদেরকে চলচ্চিত্রে অনুদান দিয়ে, তাদেরকে স্বাধীনতা পদক, 21শে পদকের ব্যাপারগুলোতে ভূমিকা রেখে, যদিও তথ্য মন্ত্রণালয়ের সেটা কাজ না পদক দেওয়া, তারপরেও সেই ব্যাপারগুলোতে ভূমিকা রেখে মিডিয়াকে এক ধরনের মানে আওয়ামী লীগের মানে পক্ষে নিয়ে যেতে চেয়ে সবাইকে আওয়ামী লীগ বানাতে গিয়ে আওয়ামী লীগের বাইরের লোকজনকে মিডিয়াতে এনে এক ধরনের মানে অরাজক পরিস্থিতি তৈরি করেছিলেন, এরকম অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। সুতরাং এই মুহূর্তে আওয়ামী লীগ খুব একটা ওয়াইজ ডিসিশন নিল কিনা হাসান মাহমুদকে সামনে দিয়ে, সেই বিতর্কও অনেকে উস্কে দিচ্ছেন। এটা আমার কথা নয়, অনেকেই উস্কে দিচ্ছেন, অনেকে এই ব্যাপারে কথা বলছেন। সব মিলিয়ে এই নির্বাচন যখন আমাদের এগিয়ে আসছে তখন ভারতে আওয়ামী লীগের তৎপরতা একটা কিন্তু চিন্তার রেখা তৈরি করছে বাংলাদেশের মানুষের জন্য। সেই চিন্তার রেখাটা হচ্ছে আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন বর্জনের ঘোষণা তো দিয়েছে, কিন্তু নির্বাচন প্রতিরোধের দিকে চলে যায় কিনা, নির্বাচন প্রতিরোধের দিকে চলে গেলে সেটা খুব একটা ভালো কিছু হবে না, যখন কিনা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকেই বলেছেন যে অন্তত 60% নির্বাচনী কেন্দ্র ঝুঁকিপূর্ণ। মানে এই মুহূর্তেই যদি মানে এরকম অবস্থা হয় তাহলে সামনের দিনগুলোতে কোন অবস্থা হবে সেটা অনুমান করাটা একটু দুরূহই বটে। দর্শক, আপনার কি মনে হয় 23 তারিখ কি আওয়ামী লীগের জন্য সত্যিই খুব ইম্পর্টেন্ট দিন, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুই এক ধরনের প্রোপাগান্ডা করা হচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক। চিফ অ্যাডভাইজার বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া মহান বক্তব্যটা আপনারা শুনেছেন নিশ্চয়ই। আমি শুনেছি, পুরোটা শুনেছি, এবং পুরোটা শুনে আমার তাৎক্ষণিক একটা রিয়েকশন মনে পড়েছে। রিয়েকশন হলো, গ্রামে গঞ্জে প্রচুর যাই, গ্রামীণ বিয়েতে দাওয়াত খাই, অনেক গ্রামীণ বিয়েতে যাই। আবার ধরেন জটিল বিয়ে আছে কিছু, সেসব জটিল বিয়েতে অংশ নিই। জটিল বিয়ে হচ্ছে ধরেন, বুঝতেছি আমাকে যে দাওয়াত দিয়েছে কনের বাবা, উনি আমার খুব ঘনিষ্ঠ মানুষ, সিনিয়র মানুষ, ভেতরের খবরও জানি। কনে তো রাজি না বিয়েতে, কনেকে একরকম জোর করে বিয়েটা দেওয়া হচ্ছে। তো ওই যে আপনার উকিল সাহেবই তো বলে নাকি, আপনার যে ঘটক সাহেব যিনি লিখেন আর কি, তো উনি যখন গেলেন, ওই যে আমাদের মুসলিম বিয়েতে তো বলতে হয়, বাবা বলো, মা কবুল বলো, তো ও তো কবুল বলবে না মন থেকে, ওর চুপ করে থাকে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কবুল একজনে জিজ্ঞেস করে, শুনছো কবুল বলছে? তো তখন নানি খালারা বা মামারা বা মুরব্বী চাচা গোছের কেউ ধমক দেয়, বলো। আবার কেউ হুদাই মাথায় হাত বোলায়, তোমার জীবনটা তুমি চিন্তা করো, তোমার জীবনটা বদলায় যাবে। ডক্টর সাহেব বুঝাচ্ছেন আপনারা দেশ বদলায় যাবে, নতুন বাংলাদেশ গড়ার দুয়ার খুলে যাবে, ওইরকম করে বোঝায় আর কি। ডক্টর সাহেব যেমন বক্তৃতায় বোঝান ওইরকম বোঝায়। তো তারপরেও তো ওই মেয়ের মুখ দিয়ে কবুল বের হয় না। তো তখন একটুখানি ধরেন মাথাটা একটু কোনো কারণে তার ঝাঁকি পড়ছে, তখনই ঘটক বলে, শুনছেন কবুল বলছে। তো আশেপাশে দু একজন তখন বলে, হ্যাঁ বলছে, শুনছি, আমি শুনছি। আসলে কিন্তু বলে নাই, জোর করে কবুল বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তৃতায় তিনি খুব সুন্দর করে তার বাচন ভঙ্গিতে তিনি বলেছেন, এই গণভোট আয়োজন করা হয়েছে, সামনে ভবিষ্যতের দ্বার খুলে যাবে, বাংলাদেশের রাজনৈতিক
পরিবর্তন, সাংঘাতিক পরিবর্তন ওনার হাত দিয়ে চলে আসবে। রাজনৈতিক দলগুলোর কিন্তু আর দায়িত্ব নেই, ওরা তখন সরকারি কর্মকর্তারা যেরকম অফিস করে, প্রধানমন্ত্রী এরকম ব্যাগ নিয়ে সকালবেলা 9টা-5টা অফিস করবেন, চলে আসবেন। মানে উনি যেই চাবি মেরে দিয়ে যাচ্ছেন, এই চাবিতে আগামী 1000 বছর বাংলাদেশ চলবে, এরকম একটা ভাব নিয়ে উনি বোঝাচ্ছেন যে এই হবে হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা। তারপরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিয়ে আমরা দেশ পরিবর্তনের জন্য জুলাই সনদ তৈরি করছি, সকল রাজনৈতিক দল। আরে ভাই, আপনি সকল রাজনৈতিক দল বাংলাদেশে তো এই জায়গাটাতেই মিথ্যা কথা বললেন, এই জায়গাটাতেই আপনি বাংলাদেশের আইন সংবিধান, আপনি বাংলাদেশের নিয়ম নীতি, নির্বাচন কমিশনের বিধি অমান্য করলেন। আপনি আওয়ামী লীগের না হয় বাদ দিয়েছেন, জাতীয় পার্টি বাংলাদেশের সংবিধান, রীতি নীতি, নিয়ম কানুন অনুযায়ী জাতীয় পার্টিকে আপনি বাদ দিতে পারেন? সে অন্যায়কারী, সে ফ্যাসিস্টের সহযোগী ছিল, সব মেনে নিলাম, সে আগে স্বৈরাচার ছিল। আপনি তো তারে নিয়ে 2টা বৈঠক করছেন, করেন নাই তা তো না, তাহলে তারে বাদ দিয়ে তো করছেন। তার মানে বাংলাদেশে সকল রাজনৈতিক দল আপনি কয়টা নিবন্ধিত দল নিয়ে করছেন? আচ্ছা, প্রশ্ন প্রতি পদে পদে আছে। এরপরে কি হবে? 2বার প্রধানমন্ত্রী হইতে পারবে না, রাষ্ট্রপতি চাইলেই যে কোনো দণ্ডিত আসামিরে ক্ষমা করে দিতে পারবে না। আরেকটা জায়গায় উনি বলছেন যে চাইলেই কোন রাজনৈতিক দল ক্ষমতায় প্রধানমন্ত্রী সংসদীয় কমিটিতে বিরোধী দল, সরকারি দল এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনে যে সরকার উনি নিজেই গঠন করেননি, উনি পারতেন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে বাংলাদেশে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি অংশগ্রহণমূলক ইলেকশন। বলছে তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিরোধী দল, সরকারি দলের মতামত থাকবে। উনি কি কারো কখনো সর্বজন মতামত নিয়ে কোনো কিছু করছেন? এই যে ঐক্যমত্য কমিশন যে সনদের কথা বলছেন, এটাই তো উনি ওনার পকেটের লোক দিয়ে করছেন। উনি যাকে চয়েস করেন সেই রাজনৈতিক দল এবং যাদেরকে সংবিধান মনে করেন, সংবিধান এক্সপার্ট, তাদের। বাংলাদেশে স্বীকৃত আইনজ্ঞ কোনো সংবিধান বিশেষজ্ঞ ছিলেন না। আচ্ছা, তিনি বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা চাইলেই ওই জুলাই সনদ হইলে সংবিধান পাল্টায় ফেলতে পারবে না, ইচ্ছামতো তার সংবিধান চেঞ্জ করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধানের শপথ নিয়ে তিনি নিজে কি তার ইচ্ছামতো সংবিধান সংশোধনের জন্য, পাল্টানোর জন্য এই গণভোটকে জিতে আনতে চাচ্ছেন না? এগুলা করে তিনি হায়ের পক্ষে ভোট চেয়েছেন। আমার কাছে মনে হয়েছে একটা নির্লজ্জ ভাবে একটা দেশের প্রধান হয়ে একটা জাতিকে বিভ্রান্ত করার জন্য, জাতিকে ভুল পথে নেওয়ার জন্য তিনি হায়ের পক্ষে ভোটটা চেয়ে ফেললেন। আরো অনেক সময়ের অনেক আগে, মানে ইলেকশন হতে আরো প্রায় 1 মাস, তো তাই না, আরো ধরেন 20 দিনের উপরে বাকি, তিনি এত আগেই তিনি হায়ের পক্ষে ভোট চেয়েছেন। এবং এই এত আগে ভোট চাওয়াটাই তো একটা উদ্দেশ্য। এই যদি ভাবতাম যে হ্যাঁ তারা তো একে ওপেন হয়ে নেমেছে হায়ের পক্ষে, তারা হায়ের পক্ষে চাইতে, প্রধান উপদেষ্টা ভাষণ যদি আরো পরে দিত, এত আগে দেওয়ার মধ্যে নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য থাকতে পারে, প্রশ্ন তোলা যায় না? আরো খেয়াল করে দেখবেন, অনেকেই বলা বলি করছে সরকার, এনসিপি, জামাত ইসলামী শুধুমাত্র যেভাবে জাতীয় নির্বাচন এবং গণভোট, এই 2টার মধ্যে তারা শুধু গণভোটটাকে জোর দিচ্ছে। তারা কি আসলে জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হওয়া চায়? তারা কি চায় কিনা, আমরা যে প্রশ্ন তুলি হবে কিনা, তারা নিজেরা চায় কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তারা যদি চেয়ে থাকে তাহলে জাতীয় নির্বাচনের আবহাওয়াটার চেয়ে গণভোট নিয়ে তারা কেন বেশি বলছে? এটা পিছনে কেন কারি টাকা ঢালা হচ্ছে? এবং এইভাবে একটা দেশের রাষ্ট্রপ্রধানরা চাইতে পারেন কিনা, আমরা সামনে বিশ্লেষকদের সঙ্গে এবং রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তাদের কাছে জানতে চাবো যে রাষ্ট্রপ্রধান কি চাইলেই এভাবে এত অগ্রিম একটা ক্যাম্পিং এ নেমে যেতে পারেন? তাহলে নায়ের দরকারটা কিছু, নায়ের অপশনটা রাখার কি দরকার? আজকে প্রধান উপদেষ্টা এই কথা বলার পরে সরকারি পদে থাকা কোনো একটা লোক, সে তো মানে অতি উৎসাহী আরো গিয়া তখন ক্যাম্পিং শুরু করবে, বারবার এদিক সেদিক যাবে, হায়ের পক্ষে দেখাইতে চাইবে যে আমি হায়ের পক্ষে কাজ করছি। তার মানে কি, ওই যে গ্রামের যে মেয়েটিকে, কুমারী মেয়েটিকে বাবা জোর করে অন্য ছেলের হাতে, তার মনের অমতে আরেকজনের হাতে দিয়ে দেয়। বাংলাদেশের মানুষের নায়ের পক্ষেও যদি মত থাকে, রেজাল্ট কি এখন হায়ের বাইরে আসা সম্ভব হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।